This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদ্দা কথা হলো মুখে এক কাজে আরেক। ইতিহাস ভুলিয়ে দিতেই বঙ্গবন্ধুর স্মৃতি ধুয়ে মুছে সাফ করার চেষ্টা, এ প্রশ্ন উঠবে না? তিনি বিবিসির ভোটে গণভোটে ১ নম্বর বাঙালি হয়েছিলেন মুজিবুর রহমান। রবীন্দ্রনাথও তার পরে ছিলেন জায়গায়, ১৭ নম্বর জায়গা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে সেই মুজিবুর রহমান এর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হলো, এটা হবারই ছিল। বাংলাদেশের যে জন্ম হলো তার ইতিহাসকে যারা শেষ করতে চায়, এটা একটা ব্যক্তির ব্যাপার নয়, তাদের এই কর্মকাণ্ড। আমাদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে। সেখানটায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমস্ত চিহ্নকে নস্যাৎ করতে চাইছে। বঙ্গবন্ধুর প্রতি আমাদের নিশ্চিতভাবে আবেগ শ্রদ্ধা ছিল, আছে, থাকবে, এবং কিছু দুষ্কৃতী কিছুদিনের জন্য কিছু বাড়ি, কিছু স্মারক, কিছু স্থাবর জিনিস সেগুলোকে লণ্ডভণ্ড ধ্বংস করতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। বুধবার রাতে দলের ছাত্রলীগের ভার্চুয়াল সভায় ভাষণ দিলেন শেখ হাসিনা। হুঁশিয়ারিটা আগেই দিয়ে রেখেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটি। কি হতে পারে সেটা তো তখনই বোঝা গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে সব জেনে শুনে ঘুমিয়েছিল ইউনূস প্রশাসন? এটাই কি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, যেটা সেদিন মোহাম্মদ ইউনূস মেনশন করেছিলেন? এটাই কি সেই দ্বিতীয় স্বাধীনতা? বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। সেদিন বলেছিলেন দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু মাস কয়েক পরও সেই দ্বিতীয় স্বাধীনতার আলোয় আধার ঘুঁচল কই? ইউনূস প্রশাসন সিংহাসনে বসলেও দিকে দিকে হিংসা থামেনি, বেছে বেছে হামলা হিন্দুদের ওপর। আর এবার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। বঙ্গবন্ধুর বাড়িতে আছড়ে পড়ল তাণ্ডব, আর হাত কুটিয়ে সেই কাজে কি বাংলাদেশ প্রশাসন সমর্থন জোগালো? ৩২ নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? ভারতের সাহায্য নিয়ে ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ভারতের সেই অবদান এখন মানতে চাইছে না বাংলাদেশ, উল্টে পাকিস্তানের কাছাকাছি ইউনূস। মাস কয়েক আগে মিশরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ মোহাম্মদ ইউনূসের। সূত্রের খবর, সেদিনই নাকি পাক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ইউনূস, বলেন পাকিস্তান যেন ৭১-এর তিক্ততা ভুলে যায়। আর তারপর এবার বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব। হাত গুটিয়ে রেখে যেমন পরোক্ষ তাণ্ডবকে মদত দিল ইউনূস প্রশাসন, তেমনই কি বার্তাও দেওয়া গেল পাকিস্তানকে? কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে কাজ করো। আর ওই যারা জঙ্গি, সন্ত্রাসী, যারা এই অগ্নিসংযোগ, মানুষ হত্যা আর এই ভাঙচুর করতে পারে, ইতিহাস মুছে ফেলতে চায়। বুধবার ছাত্রলীগের ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল শেখ হাসিনার। ওদিকে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও জাতীয় নাগরিক কমিটি হুঁশিয়ারি দেয়, হাসিনা ভাষণ দিলেই ভাঙচুর চালানো হবে। তবে আওয়ামী লীগ প্রধানের ভাষণ শুরুর আগেই তাণ্ডব শুরু হয়ে যায়। অথচ আগে থেকে ভাঙচুরের হুঁশিয়ারি থাকলেও কোনো পদক্ষেপ করেনি বাংলাদেশ প্রশাসন। উল্টে মুজিবের বাড়ি ধ্বংসের দায় হাসিনার উপরেই চাপিয়েছে ইউনূস সরকার। বিবৃতি জারি করেছে, সেখানে লিখেছে, ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সে কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ। যারা আত্মদান করেছেন, হাসিনা তাদের অপমান করেছেন, শহীদদের নিয়ে আজগুবি বিদ্বেষমূলক কথা বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছে। অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দায় সারা বিবৃতি পদ্মাপাড়ের অন্তর্বর্তী সরকারের। আগেই অবশ্য পাল্টা জবাব দিয়ে রেখেছেন শেখ হাসিনা। আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। নীরদ চৌধুরীর আপনাদের সেই বইটা মনে আছে? কবে তিনি লিখে গিয়েছিলেন আত্মঘাতী বাঙালি?
বঙ্গবন্ধুর স্মৃতি তছনছ করে উন্মত্ত কট্টরপন্থীরা কি সেই ইতিহাসটাই ভুলিয়ে দিতে চাইছে? মানে ওপারের বাঙালিরা কি সত্যি আত্মঘাতী কাজটা করে ফেললেন? আর জন্য বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। বাংলাদেশের তালিবানাইজেশন সম্পূর্ণ হয়েছে। ইনোসি চৌধুরী যে কথাটা বহু বছর আগে বলেছিলেন, সে কথাটা বাঙালি বুঝতে পারে। এবং আমরা এটাই বলছি, ওখানে যে আক্রমণ হচ্ছে, যে কোনো প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সংখ্যালঘু যুক্তিবাদী বা যার ইতিহাসে যা সাক্ষ্য আছে সেগুলোকে সব লোপাট করার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। বাংলাদেশের এই পরিস্থিতি আমার কাছে ধীরে ধীরে উদ্বেগজনক মনে হচ্ছে এবং ক্রমশ বাংলাদেশ পাকিস্তানের খপ্পরে পড়ছে। পাকিস্তান বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান অর্থাৎ আগের পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসবার জন্য চেষ্টা করছে, পিছনে চীনের মতো। বাংলা দেশে একটা অশুভ শক্তি, ভারত বিরোধী শক্তি এবং বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাদের যে আপত্তিকর কাজ চলছে সেটা থামাবার জন্য যা করণীয় কেন্দ্রীয় সরকারের, সেটা কেন্দ্রীয় সরকার করছে না। দেখলেন ওপারের অবস্থা কিভাবে জ্বলছে। এদিকে ভারতেও তো আজ জ্বলছে ক্ষোভ বিক্ষোভের আগুন। তার কারণ অবৈধ অভিবাসী। ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর থেকে এই শব্দ দুটো বারবার শোনা যাচ্ছে, বারবার কানে আসছে। আর এবার তো দেখিয়েও দিলেন ট্রাম্প তার খেলা। কি কি কাণ্ড তার জেরে সবটাই বলবো আপনাদের। আগে বরং দেখুন কিছু ছবি, নাকি বলবো দেখুন কিছু বোমার মাল মশলা। আগে দেখুন। দেখলেন ছবিগুলো? পায়ে বেড়ি, শিকলে বাঁধা লোকজনকে ভরে দেওয়া হচ্ছে মার্কিন সেনার সামরিক পণ্যবাহী বিমানে। কাদের ভরে দেওয়া হচ্ছে? ভারতীয়দের। অবৈধভাবে যারা মার্কিন মুলুকে ছিলেন বা ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন, তাদের এই হাল হয়েছে। অবৈধ অভিবাসী অভিযোগে প্রথম দফায় 104 জনকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ফেরত পাঠানোটা এক্ষেত্রে বড় কথা নয়। আইনি পথে তারা যাননি, ফেরত পাঠানোর পুরো অধিকার অন্য দেশের আছে। কিন্তু এ কিভাবে ফেরানো হলো? মানে হাতে পায়ে শিকল বেঁধে তাদের ধরা থেকে দেশের মাটিতে নামা, এই গোটা সময়টা তাদের এভাবে থাকতে হলো। প্রশ্ন হচ্ছে, কোন দেশীয় নিয়ম? স্বাভাবিক এই বিতর্কের ঝড় উঠেছে। বিরোধীরা কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছেন। এটা কেমন ব্যবহার ভারতীয়দের সঙ্গে প্রশ্ন তারা তুলেছেন। নিন্দার ঝড় উঠতেই এদিন তড়িঘড়ি সংসদে বিবৃতি দিতে হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। কিন্তু তিনি তো সাফাই দিলেন, মানে সাফাই দিতে গিয়ে মার্কিনদেরই ঠিক প্রমাণ করতে ব্যস্ত দেখা গেল তাকে। না, আমরা বলছি না, তিনি কি বলেছেন আজকে শুনুন আপনারা। The standard operating procedure for deportation by aircraft used by ICE that is effective from 2012. I repeat, that is effective from 2012, provides for the use of restraints. However, we have been informed by ICE that women and children are not restrained. ভারতের বিদেশমন্ত্রী তাহলে বলছেন শিকল পরিয়ে আনাটাই নিয়ম, এটা মার্কিন আইন। আর সেটা নাকি মহিলাদেরও পরানো হয়, যারা পরানো হয়েছে তাদের পুরুষদের। মানে যদিও যারা ফিরেছেন তারা এবং তাদের পরিবারের অনেকেই কিন্তু ঠিক উল্টো কথাটা বলছেন। बच्चों ने छोड़ गए, लेडीज ही जितने 18 साल तक ऊपर के लड़के थे, जेंट्स थे, सभी का हथकड़ी लगा दी, पैरों में हाथों में लगा दी। भाई वही बंदा ना वॉशरूम भी करना हुआ, फ्रेश भी होना हुआ, ऐसी कोई सुविधा नहीं दी गई। खाना खाने के लिए नहीं हथकड़ी खोली, कभी नहीं खोली। हम वहाँ तक चले थे और यहाँ अमृतसर आने तक हमने 51 घंटे लग गए थे। भाई पूरे हथकड़ी वगैरह डाल के लेके आए हैं, जैसे एक कैदी को लाया जाता है ना, जैसे वहाँ से भी पूरे हथकड़ी वगैरह डाल के, और आर्मी भी उसमें लेके आए हैं एयरपोर्ट पे। तो वैसे मतलब एक आतंकवादी की तरह लेके आए हैं। वो खुद बात नहीं करना चाह रहा। एक 19 साल का 20 साल का बच्चा कितना होता है? वो गया तो अपनी फाइनेंशियली और अपने एक भविष्य को अच्छा करने के लिए गया था ना यहाँ से। उधर हमारे हाथों में हथकड़ी, पैरों में हथकड़ी लगाकर तो उसने हमको बोला कि आप कैंप पर जा रहे हैं,
लेकिन कैंपर नहीं भेजा उसने। हम एयरपोर्ट पे लेकर गए तो जहाज में हमें बैठा दिया, कहते आप इंडिया जा रहे हो। जब वो पहुंचा तो उसने हमारे पैरों हाथ की बेड़ी खोल दी। कितने लोग आते हैं जहाज में? ऐसी एक टोटल 104 बच्चे, लेडीज, जेंट्स 104। सभी को हथकड़ी? हाँ, सभी को हथकड़ी, बच्चों को छोड़कर सिर्फ। बस ऐसे ही, और बाथरूम करना है हथकड़ी में, खाना भी ऐसे ही। এই তো অবস্থা এখন। এক্ষেত্রেও সংঘাতের সুর বাজছে, এটা একেবারেই স্পষ্ট। জলঘোলা সবে শুরু হয়েছে, এখনো অনেক কিছু দেখা এবং শোনা বাকি। We are, of course, engaging the US government to ensure that the returning deportees are not mistreated in any manner during the flight. At the same time, the House will appreciate that our focus should be on strong crackdown on the illegal migration industry. सरकार जानती है कि 7,25,000 ऐसे भारतीय हैं जिनको अमेरिका इसी प्रकार से वहां से निकालने की तैयारी कर रहा है। क्या ये व्यवहार एक आतंकवादी या उग्रवादी का व्यवहार है भारतीयों से? जब कोलंबिया जैसा छोटा सा मुल्क और उनकी राष्ट्रपति लाल आंख दिखाकर अमेरिका को अब उनके नागरिकों को बेइज्जत और अपमानित करने के बारे में उनको सही मार्ग दिखा सकता है, तो आप क्यों नहीं? বিরোধীরা বারবারই কলম্বিয়ার কথা তুলছেন। কি হয়েছে জানেন তাদের ক্ষেত্রে? ট্রাম্প জমানায় আমেরিকা থেকে একাধিক দেশের বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কলম্বিয়ার অবৈধ অভিবাসীদেরও হাতে ওই হাতকড়া পরিয়ে, কোমরে পায়ে শিকলের বেড়ি পরিয়ে সেনার বিমানে চাপিয়ে দেশে ফেরত পাঠাতে গিয়েছিল আমেরিকা। কিন্তু মার্কিন সেনার বিমানকে দেশের মাটিতে নামতে দিতেই রাজি হয়নি সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভ পেট্রো। নাগরিকদের হাতকড়া শিকল পরানো নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন পরিযায়ী বা অভিবাসী হওয়া কোনো অপরাধ নয়। এরপর নিজে থেকেই বিমান পাঠান তিনি এবং নাগরিকদের দেশে ফিরিয়ে আনেন। এবার তাহলে স্ট্রেট অ্যাওয়ে সে প্রশ্নটা করি, ভারত তাহলে এমনটা করতে পারলো না কেন? বিরোধীদের এটাই প্রশ্ন। কলম্বিয়ার মতো ছোট্ট একটা দেশ যদি নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে, এরকম সিদ্ধান্ত নিতে পারে, ভারত কেন পারলো না, পারছে না? কেন সহ্য করা হলো এমন অসম্মান? কেন দেশ থেকে বিমান পাঠিয়ে ওই ভারতীয়দের ফিরিয়ে আনা গেল না? এই নিয়ে এদিন সংসদ চত্বরে এক কাট্টা হয়ে বিক্ষোভ দেখান বিরোধী নেতারা। রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ INDI এর বহু নেতাই সেখানে ছিলেন। তারা এক সুরে সমবেত হন, এক অভিযোগে সরব হন। बहुत बातें की गई कि मोदी जी, ट्रंप जी बहुत अच्छे मित्र हैं और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के, बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? भारतीयों को दासों की तरह बेड़ियों में जकड़कर अमानवीय परिस्थितियों में भारत भेजा गया। सोचिए आप, क्या सपना दिखाया रहा कि भारत विश्व गुरु बनने जा रहा है, और जो विश्व गुरु बना रहे थे वो आज सब मौन हैं। हमारा विदेश मंत्रालय क्या कर रहा था और क्या कर रहा है आज? While they can send people back, they have every legal right, they cannot do it in this. पूरे बीजेपी का हर नेता बोलता है वो मोदी जी ने देश का नाम ऐसा कर दिया, विकसित भारत, क्या क्या सुपर पावर हो गया। ये भी क्या हो रहा है फिर? ये শুধু সংসদের ভিতরের বা বাইরে এসে সংসদ চত্বরে নয়, কিন্তু রাজধানীর রাজপথেও একই ছবি দেখতে পাওয়া গিয়েছে। যুব কংগ্রেসের নেতাকর্মীদের তুমুল বিক্ষোভ, পুলিশ ব্যারিকেড কার্যত উপড়ে ফেলে স্লোগান ওঠে, কেন ভারতীয়দের এমন অসম্মান, কেন সহ্য করছে মোদী সরকার, কেন এটা হতে দিলেন তারা? খোদ প্রধানমন্ত্রী জবাব দিন, এই দাবিও কিন্তু তারা তাদের বিক্ষোভ প্রদর্শন থেকে তোলেন।
চাপের মুখে বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে যদিও দাবি করেছেন যে বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার আমেরিকার আছে, কিভাবে তাদের দেশে ফেরত পাঠানো হবে তা নাকি আমেরিকার অভিবাসন দপ্তরই ঠিক করে। তবে এত সহজে বা এই মন্তব্যে চিড়ে দিচ্ছে না ভেজে নিয়ে, এটা খুব স্পষ্ট। রাষ্ট্রপ্রধানের বক্তব্য আছে এবং তিনি আমেরিকার ওই মিলিটারি প্লেনকে নামতেই দেননি। বলেছে আমাদের দেশের লোককে আমরা ফেরত দিতে রাজি আছি, কিন্তু তাকে সসম্মানে উইথ ডিগনিটি ফেরত দিতে হবে। তাকে চেইন বেঁধে মিলিটারি প্লেনে কেন সিভিলিয়ান প্লেনে করে পাঠাতে পারে না, কেন হাত করা দিয়ে পড়াবে? আমরা তাকে নেব না। আমাদের দেশের সরকারের সেই গার্ডস নেই। আশ্চর্যের বিষয় হলো এই ইস্যুতে বাম তৃণমূলের এক সুর, মিলে সুর মেরা তুমহারার মতো। শুনুন, ওরা তো তার প্রশংসা করছে দেখছি স্টেটমেন্ট। ওরা বলছে না এরকম ভাবে ডিপোর্টেশন হয়, হেন হয়। ইস্যু কি ডিপোর্টেশন অর নট? ইস্যু হচ্ছে হ্যান্ডকাপিং কি করে হলো। তাহলে তার মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার এটাকে প্রশ্রয় দিচ্ছে। এ তো হিউম্যান রাইটস ভায়োলেশন। আমেরিকা নিজের দেশে সাফাই অভিযান চালাচ্ছে, খুব ভালো কথা, চালাতেই পারে তারা। অবৈধ অভিবাসীদের ফেরানোর অধিকার তাদের রয়েছে বলেও মেনে নিলাম, এই নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে তারা কিভাবে ফেরাচ্ছে, প্রসেসটা এত অসম্মান, এমন নরক যাত্রা। 40 ঘন্টা ধরে, ভাবুন একবার, 40 ঘন্টা ধরে হাতে ওরকম ওই হাত করা পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় বিমানে ফিরতে হচ্ছে। এটা কেন হবে? আর সেটাও কোনো যাত্রীবাহী বিমান নয়, C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান। এ কারণেই এখন প্রশ্নে বিদ্ধ মোদী সরকার। এই জিনিস কি কখনো মানা যায়? ভারতের কি এটা প্রাপ্য ছিল? যাদের সঙ্গে হলো তারা এটা কেন পেলেন? তারা কি এটা প্রাপ্য? মাঝে আর 3 দিন বাকি, এখনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি স্কুলের মেধাবী ছাত্র শুভ রায়। হলদিবাড়ি হাই স্কুলের ঘটনায় তাই চাঞ্চল্য ছড়িয়েছে। আর খবর প্রকাশ্যে আসতে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ SFI, DYFI নেতাকর্মীদের। কৃষক পরিবারের ছাত্রের অবিলম্বে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠন। অ্যাডমিট কার্ড সংক্রান্ত সদুত্তর না পেয়ে কান্নায় ভেঙে পড়ে ছাত্রের পরিবার। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে হবে, এমনটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। নেই মানে ফর্ম ফিল আপ করা নেই, এটা হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করো নেই। তো আমি হচ্ছে যথার্থভাবে ফর্ম ফিল আপ করছি, আমার বন্ধু সবাই দেখছে। প্লাস ফর্ম ফিল আপ করার সময় যে হচ্ছে কি লাল টুকনটা দেওয়া হয়েছিল সেটাও আমার কাছে ছিল। তো তখন আমি দেখাইলাম দেবু স্যারকে যে আমার তরফ থেকে এত বড় মিস্টেক আমার হতেই পারে না, কারণ আমি হাই স্কুলের সেকেন্ড বয়, আমার তো একটা ইচ্ছে থাকবেই। এটা কি স্কুলের গাফিলতি? তো অবশ্যই, কারণ আমি যথার্থ মতে আমাকে ওই দিনই বলা হয়েছিল তুই ফর্ম ফিল আপ করিস নি। আমি আমার বন্ধু সবাই আছে যে একসাথেই আমরা ফর্ম ফিল আপ করছি। যদি আমি মাইনে নিলাম আমি হচ্ছে ফর্ম ফিল আপ করি নাই, তাহলে আমার কাছে ওই লাল স্লিপটা আসলো কোথেকে? আমার ছেলে মিলে আসলো না, কোথায় কার সবাই পেল পেলো না, আমার ছেলে পেলো না। আমার ছেলে সারা বছর কাটলেই করলো। আমি এটা আছে যে আমার ছেলে পরীক্ষাটা ভালোভাবে দেও, পরীক্ষাতে বসুক, এটাই আমি চাই। হুমকি দিচ্ছে ও ফর্ম ফিল আপ করেনি। তারপর আমি বললাম কেন ফর্ম ফিল আপ করেনি? তারপর বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসলো, তারপরে এই যে প্রমাণপত্র দেখাইলো, তারপরে আর কিছু বললো না। আজকে ওই পরিষদে নিয়ে গেল, ওইখানে যা আলাপ আলোচনা হইলো আমাকে বললাম যে এইখানে যা কথাবার্তা হচ্ছে কাগজে কি লিখতেছে আমাকে কাগজগুলো দেখো, কাগজগুলো দেখাচ্ছে না। তখন আমি জোর করে কাগজটা নিলাম। পোর্টালে যে ফর্ম ফিল আপ করতে হয় এবার অনলাইনে শুরু হয়েছে, সেটাই করেনি স্কুল। তার জন্য আমরা স্কুলের সাথে কথা বলতে আসি আজকে যে এই সমস্যার সমাধান করতে হবে, ছাত্রর যাতে পরীক্ষা দিতে পারে শুভ রায় তার ব্যবস্থা করতে হবে। স্কুল কোনো রকমভাবে দায়িত্ব নিতে চাচ্ছে না, দায় এড়িয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমাদের সাথে দুর্ব্যবহার করছে। ছাত্রর বাবাকে নানা রকমভাবে হুমকি প্রদান করেছে স্কুলের ক্লাস। ওয়েস্ট বেঙ্গল রিজনাল অফিসে গিয়েছিলাম, ডেপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। ডেপুটি সেক্রেটারি আমাদের মেল করতে বলেছেন পর্ষদে, সেটাও আমরা করেছি। তারপর আমরা আমাদের ডিস্ট্রিক্ট কনভেনার MP সঞ্জয় সরকার, ওনার সাথে যোগাযোগ করেছি, ওনাকে আমরা চেষ্টা জানিয়েছি। উনি সেটা নিয়ে প্রশাসনিক স্তরেও সেটা নিয়ে তদবির করছেন। আশা করি ওই তদবির কতটা ফলপ্রসূ হয় আমরা পেয়ে যাব খবর এর মধ্যেই। এই অবধি আমরা চেষ্টা করছি এবং আমরা ব্যক্তিগতভাবেও আমরা পর্ষদে যোগাযোগ করার চেষ্টা করছি। বলে বুঝতেই পারছেন পরীক্ষার্থী শুভ রায়ের সঙ্গে এই মুহূর্তে কি চলছে, কতটা ট্রমাটাইজড, কতটা দুশ্চিন্তার মধ্যে তাকে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। তিনি এখনো জানেনও না তিনি পরীক্ষা দিতে পারবেন কিনা।
এই ঘটনা শুধু শুভর ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই হয়েছে, আপনাদের বারবার দেখিয়েছি। তারপর হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে, এক প্রকার কড়া নির্দেশ এসেছেই বলা যায়। তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই বিভ্রাট মেটাতে পোর্টাল খোলা রাখবে পর্ষদ। আগামীকাল বেলা 2টো পর্যন্ত এই পোর্টাল পর্ষদ খোলা রাখবে। শুধু তাই নয়, এক্ষেত্রে আপনাদের জানাই, পড়ুয়া প্রতি 15,185 টাকা পর্ষদকে দেবে স্কুল। 15,185 টাকা পড়ুয়া প্রতি পর্ষদকে দেবে স্কুল। 10,000 টাকা ফাইন এবং 5,000 টাকা লেট চার্জ। 8ই ফেব্রুয়ারি পর্ষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে পড়ুয়ারা। ফলে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ আসার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অব্যবস্থার চিত্রটা সামনে চলে আসে, যার জেরে অসংখ্য ছাত্রছাত্রীদের বিভ্রান্ত হতে হয়েছে, আশা করি তাদের সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে TV9 বাংলা মারফত তাদের কাছে আমরা আবারও এই খবরে বার্তা পৌঁছে দিলাম। রাষ্ট্রপতি ভবনে সচিন তেন্ডুলকর, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সচিন তেন্ডুলকর। ভোটকাটা আজ এ পর্যন্তই।